তোমরা যারা রিপোর্টার, তো তোমাদের এখন চ্যালেঞ্জেস কোনটা মনে হয়? একজন মহিলা রিপোর্টার, সে কাজ করতে গেছে, আমরা তো স্বাভাবিকভাবে মানুষের জন্য খবরটা তুলে ধরতে যাই, তাকে চুলের মুঠি ধরে টেনে হিচড়ে তার উপর একটা এত বড় অত্যাচার করে। আনন্দপুরের যে ফায়ার ইনসিডেন্টটা হলো, সবাই আশা করি জানে। যখন আমরা কভারেজ করছি তখন আমরা জানতাম না, মানে আমি ভাবতেই পারিনি যে সোশ্যাল মিডিয়ার যুগে 10 মিনিটে একটা রিউমার কিন্তু 10 সেকেন্ডে রাদার ভাইরাল হয়ে যায়। তুমি যেটা বললে 10 সেকেন্ডও সত্যি, 10 সেকেন্ডেরও কম সময় লাগে একটা জিনিস ভাইরাল হতে। একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের যে কথা বা তার যে ঘটনা, তার যে ভিডিও করা, তার এই পুরো সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে। কিন্তু দিনের শেষে আমার একটা প্রশ্ন রয়েছে, আইপ্যাকের অফিসে রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, তুমি সেখানে ছিলে। সেদিন মুখ্যমন্ত্রীর চাহনি বলুন বা মুখ্যমন্ত্রীর আশাটা বলুন, সবটাই আমার একটু অদ্ভুত লেগেছে। এবং আমি সেমকে প্রশ্ন করলাম, সাংবাদিকতাটা না আমাদের কাছে একদমই পেশা নয়, আমাদের কাছে নেশার মতো হয়ে যায়। বুমটা ধরা মাত্র, অন এয়ার হওয়া মাত্র, লাইভ শুরু হওয়া মাত্র মনে হয় যে না, এটা আমাকে করতে হবে। মানুষের কাছে কোন সত্যিটা আমরা তুলে ধরতে পারবো। থ্রেট পেয়েও কাজ চালিয়ে গেছো তুমি। আমি মৃত্যুকে খুব চোখের সামনে থেকে দেখেছি সেদিন। আমি একা ছিলাম, আমার কাছে এখনো ক্লিপিংসগুলো রয়েছে। ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে, বলা হয়েছে মেরে ফেলে দেবো। আমার জীবনে সব থেকে যদি ভয়ঙ্কর কোনো রাত থেকে থাকে এখনো পর্যন্ত জীবনে। মিডিয়া নিয়ে এমন একটা সত্যি যেটা খোলাখুলি কেউ বলে না। বহু মিডিয়া এখন মানে কেনা হয়ে যাচ্ছে। পাবলিক অ্যাঙ্গারটা এখন অন্য জায়গায় গিয়ে পৌঁছেছে। সব থেকে প্যাথেটিক আমার লেগেছে, আমি কাঁদতে কাঁদতেও কাঁদতে পারিনি, কারণ আমরা তো অন এয়ার কাঁদতে পারি না। আমাদের ওপর একটা অ্যাটাকটা হবে না তো? আমরা সেফলি খবরটা করে বাইরে বেরিয়ে আসতে পারবো তো? সত্যিই আমাদের নিরাপত্তা আছে তো? আমি প্রশ্নটা করতে বাধ্য হলাম। আমরা খবর দেখি, হেডলাইনও পড়ি, কিন্তু সেই হেডলাইনের পেছনে যে মানুষটা সব ভয় চাপ উপেক্ষা করে খবরের খোঁজে ছুটে চলে, আজ তার গল্পটা শুনবো। এলিনা ভট্টাচার্য, ওয়েলকাম টু কেআইপিএল স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। জানি তুমি একটা কনফারেন্স অ্যাটেন্ড করে এসছো দৌড়াতে দৌড়াতে, মানে রীতিমতো তোমাদের কাজটা দৌড়ানো। তাই আজকে এই মানুষটা, যে মানুষটা আমাদের সামনে খবরগুলো তুলে ধরে, কিন্তু সেই মানুষটার গল্প কিন্তু সবাই জানে না। তো আজকে কিন্তু সেটাই আমরা জানার জন্য আমাদের এখানে এই আড্ডা সেশন। একদম একদম একদম, আমিও ভীষণ মানে আনন্দিত বলবো না, আমি কৃতজ্ঞ। কারণ যেটা তুমি বললে যে সত্যি আমরা নিজেদের কথাগুলো বলার একদমই সুযোগ পাই না, কারণ এত কাজের প্রেশার থাকে, এত চারিদিকে ছোটাছুটি থাকে, এবং ইভেন কাজের প্রেশারটা আরও উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে, কারণ প্রত্যেকেই জানে যে সামনে একটা বিরাট বড় একটা লড়াই রয়েছে, ভোট রয়েছে। তো সেখান থেকে দেখতে গেলে কেআইপিএলকে আমার অনেক 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 শুভেচ্ছা, অনেক থ্যাঙ্কস, কারণ এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য, আমি নিজের কথাগুলো এখানে শেয়ার করতে পারবো, এই সুযোগটা আমার কাছে বিরাট বড়, বিরাট বড়। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রথমেই আমি জিজ্ঞেস করব, রিপোর্টার হওয়ার এই জার্নিটা, এটা কি তোমার কাছে প্রফেশন হিসেবে এসছিল, নাকি তুমি এটাকে দায়িত্বের মধ্যে নিয়েছিলে? দারুণ প্রশ্ন, বাট স্টিল এই ক্ষেত্রটা একদমই আলাদা আমার জন্য, মানে দুটোর একটাও নয় আমার জীবনে। আমার জীবনের কাহিনীটা একটু অন্য। মানে রিপোর্টার হব বা মানে অ্যাঙ্কার হব, এটা কোনোদিনই আমি ভাবিনি। আমার একটু অন্য ভাবনা চিন্তা ছিল মাথায়। প্রথমত তাহলে শুরু করি গল্পটা, একটু ছোটো করেই বলি। প্রথম স্কুলে জীবনে আমি 11-12 সায়েন্স নিয়ে পড়ি, পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করলাম, ভালো রেজাল্টও করলাম। কিন্তু সেই সময় আমার জীবনে একটা ট্র্যাজেডি ঘটনা ঘটেছিল, কারণ আমার দাদু তখন মারা যান। তো সেই সময়টা পড়াশোনার খুব ডিস্টার্ব হয়েছিল। একেবারে 1 মাস আগে দাদু চলে যান আমাদের ছেড়ে, এবং দাদু আমাদের জীবনে বিরাট বড় অংশ। উনিও স্কুল টিচার ছিলেন, হাই স্কুলের টিচার ছিলেন। দাদুর কাছে পড়াশোনার অনেকটা সময় আমি পড়াশোনা করেছি। তো দাদু মারা যাওয়ার পর একটু ডিস্টার্ব তৈরি হলো, বাট স্টিল আমি উচ্চ মাধ্যমিকে ভীষণ ভালো রেজাল্ট করেছিলাম সায়েন্সে। তো লেটার পেয়েছিলাম, স্বাভাবিকভাবে একটা মধ্যবিত্ত বাড়িতে যা হয়, ভীষণ আনন্দ, হইচই, এত ভালো রেজাল্ট, সবাই এসেছে, ভীষণ গল্প হচ্ছে, আনন্দ হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার বাবা, আমি বাবার নামটা একটু নিতেই চাই, পিনাকি ভট্টাচার্য, বাবা ছাড়া আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। বাবা হঠাৎ করেই সেদিন যখন সবাই গল্প করে, বাবা তখন জিজ্ঞেস করলেন যে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও? এবার তোমার 12 হয়েই গেল, তো তুমি নিশ্চয়ই এবার আগামী দিনে কিছু করবে, হায়ার স্টাডিজ করবে। তো আমি বললাম যে আমার মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে, দেন আমি পিএইচডি করবো, আমি জেনারেল লাইনে যাব, পিএইচডি করে আমি কিছু একটা করব। তখন বাবা মানে ভীষণ মানে রাফলি উত্তর দিলেন যে আমি চাই না তুমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করো। মানে আমি না জাস্ট আকাশ থেকে পড়লাম যে বাবা এটা কি বলছেন। সবাই তখন অবাক, আমার মা, ঠাম্মা, বাড়ির যারা কী বলছে, এটা কেন বলছে, এত ভালো রেজাল্ট হয়েছে, ও তো যে কোনো কলেজে, ভালো কলেজে চান্স পেয়ে যাবে।
তো বাবা বললেন আমি চাই না, আমি চাই তুমি সাংবাদিকতা নিয়ে পড়ো। আমি না মানে ভীষণ মানে অবাক হব না, আমার মাথায় একটু আকাশ ভেঙেই পড়েছিল তখন, কারণ এই লাইনটা তো সম্পূর্ণ আলাদা, আমার কোনো আইডিয়া নেই প্রথম কথা। এবং তখন মানে খবরে যা দেখতাম, চ্যানেলে যা দেখতাম, ভয়ই লাগতো এই প্রফেশনটা নিয়ে, যে কী করে এত ছোটাছুটি, এখানে যাচ্ছে গুলি বন্দুক বোমাবাজি চলছে। তো আমাকে বাবা এইটা কেন বলছেন? তো বাবার উপর ভীষণ আমার রাগ হয়েছিল সেদিন, বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাবার সাথে কোনো কথা না বলে। তো বাবা দেখলাম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। তো দেন আমার মা ঠাম্মা স্বাভাবিকভাবে তারাও অবাক হচ্ছেন, কিন্তু তারা বলছেন যে মেনে নে, আর কি করবি, নাহলে বাবা খাওয়া দাওয়া করবে না। তো তারপরে আমি রাজি হলাম, অ্যাট লাস্ট আমি রাজি হলাম। বাবা যখন রাজি হলাম, বাবা সেদিন খেলেন। বাট যখন বাবাকে আমি বললাম, বাবা ভীষণ খুশি। ভর্তি হলাম কলেজে। প্রথম 6 মাস আমার একদমই বাজে লাগতো সাবজেক্ট, আমি একদম ইন্টারেস্ট পেতাম না। 6 মাসের পর থেকে আমার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস এলো। এবং কলেজের প্রফেসররা তারা বলতেন তুমি তো এত কিছুতে পার্টিসিপেট করো। আর ভীষণ আমি এক্সটেম্পো করতাম কলেজে, এক্সটেম্পো করতাম, ডিবেট করতাম, যেটা আমার আমার মধ্যেই ছিল। মানে আমি যে কোনো এক্সটেম্পো বা যে কোনো ডিবেট আমি ফার্স্ট প্রাইজ নিয়েই আসবো, এটা আমার মধ্যে ছিল। মানে এতটাই আমি ভালোবাসতাম তর্ক করতে। তো সেটা হলো 6 মাসের পর থেকে সেই চেঞ্জেসটা আমি বুঝতে পারলাম যে আমার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে। আমি পড়াশোনাটাকে ভালোবাসছি, আমি জার্নালিজম সাবজেক্টটাকে ভালোবাসছি। তো তারপরেই আমার জীবনে একটা প্রথম চান্স এলো ইন্টার্নশিপ করার, প্রথম চ্যানেলে। তখন আমি কলেজেই পড়ি। তো প্রথম চ্যানেলে আমি ইন্টার্নশিপ করলাম। ইন্টার্নশিপ করতে করতে তারপর বিভিন্ন চ্যানেলে কাজ করা, বিভিন্ন চ্যানেলে অ্যাঙ্কারিং করা, পার্মানেন্টলি স্টাফ হিসেবে জয়েন করা, দেন ধীরে ধীরে আজ আঙ্কেলের হয়তো নিজেরও একটা স্বপ্ন ছিল, উনি নিজেও বা টেলিভিশনে যখন বাকিদের দেখেন যে মেয়েরা এরকম মেয়ে রিপোর্টার জার্নালিস্ট, এই পয়েন্টটা বাবার মধ্যে খুব ছিল। আমি প্রচণ্ড টকেটিভ, এটা আমার মধ্যে আছে। মানে আমি প্রচণ্ড কথা বলতে ভালোবাসি ছোট্ট থেকে। মানে আমি এত কথা বলতে ভালোবাসি, আমি কথা ছাড়া থাকতে পারি না। আজকেও তুমিই কথা বলবে, কিন্তু মাঝে মাঝে আমাকে একটু প্রশ্নগুলো করতে দিও। রাইট ট্রু। কোন নিউজ তুমি কভার করতে গিয়ে মানে পার্সোনালি ইমোশনাল হয়ে গেছিলে? ক্যামেরার সামনে তো দেখানো যায় না সেটা। গত কয়েকদিন আগের ঘটনা, আনন্দপুরের যে ফায়ার ইনসিডেন্টটা হলো, সবাই আশা করি জানে। তো সেখানে মানে আমি ভাবতেই পারিনি যে যখন আমরা কভারেজ করছি তখন আমরা জানতাম না যে সেখানে 27 জনের দেহ জীবন্ত জ্বলে গেছে। আমরা সেটা অনেক পরে জানতে পেরেছি। এবং যখন আমি কভারেজ করছি তখন আমরা প্রথমে শুনতে পেয়েছিলাম যে ভেতরে 3 থেকে 4 জনের দেহ রয়েছে, যারা ভেতরে পুড়ে গিয়েছেন, যারা বেরোতে পারেননি গতকাল রাত্রিবেলা, মানে ইনসিডেন্টের আগের রাতে। কিন্তু সংখ্যাটা যে 27 জন, সেটা আমরা কল্পনা করতে পারিনি। এবং সব থেকে প্যাথেটিক আমার লেগেছে, আমার সব থেকে আমি কাঁদতে পারিনি, কারণ আমরা তো অন এয়ার কাঁদতে পারি না। আমাদের কিছু গার্ডস আমাদের মেনে চলতে হয়, কিছু রুলস আমাদের রেগুলেশন রয়েছে। কিন্তু দিনের শেষে তো মানুষ, সেই কারণে সেই ইমোশনগুলোকে ধরে রাখা যায় না। মানে আমরা নিজের চোখে দেখেছি, যখন উদ্ধার কার্য চলছে তখন মানুষের পোড়া হাড়, টুকরো টুকরো হাড় যেগুলো পুড়ে গিয়েছে, সেই হাড়গুলোকে প্লাস্টিকে ভরা হচ্ছে। হাড়গুলোকে ফরেন্সিকের জন্য পাঠানো হবে, দেন ডিএনএ টেস্ট করা হবে, কারণ ডিএনএ টেস্ট ছাড়া সেই হাড় মানে মানুষগুলোর পরিচয় আমরা জানতে পারিনি এখনও পর্যন্ত, স্টিল নাও। আমি জানি না নিখোঁজের সংখ্যাটা আরও বেশি, যেটা পুলিশ বলছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এতগুলো মানুষের মৃত্যু, এবং জীবন্ত মৃত্যু যাকে বলে, দগ্ধ হয়ে পুড়ে যাওয়া, কারণ তারা, এবং সব থেকে প্যাথেটিক আমার লেগেছে একটা বিষয়, সেখানে একজনের বাবা এসেছিলেন, একজন শ্রমিক সেখানে কাজ করতেন। তার বাবা বলছেন আগের রাত্রিবেলা যখন আগুনটা লাগে তখন তার ছেলে তার স্ত্রীকে ফোন করে বলছিলেন যে আমাকে 5 থেকে 10 মিনিটের মধ্যে প্লিজ বাঁচিয়ে নিয়ে যাও, আমি বাঁচবো না, আমি যদি 5 থেকে 10 মিনিট এখানে থাকি আমি কিন্তু মরে যাব। বলে সেই যে ফোনটা কেটে গেল, সেই ফোনটা কিন্তু বাবা বা তার স্ত্রী আর ফোনে তাকে পায়নি, এবং দিনের শেষে তার দেহাংশটা রয়েছে। এবং আমি ভেতরে গিয়েছি, মানে যে জায়গাটা পুড়ে গেছে, এত বড় এরিয়ার গোডাউন তো পুড়ে গেছে। সব থেকে অবাক লাগে সেখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না এত বড় একটা গোডাউনে। এটা একটা বিরাট বড় আমাদের প্রশ্ন। সেখান থেকে দাঁড়িয়ে যখন দেখলাম এতগুলো মানুষের মৃত্যু, এবং আমি সেখানে দাঁড়িয়ে রিপোর্টিং করেছি, আমি তখন জানিও না হয়তো আমার পায়ের নিচে মানুষের দেহগুলো পড়ে রয়েছে। সব থেকে প্যাথেটিক আমার এখানে লেগেছে। এইটা একটা ইনসিডেন্ট রয়েছে আমার জীবনে। আরেকটা ইনসিডেন্ট আমি বলি, সেটা হচ্ছে, এটা আমি জানি না গোটা দেশ জানে, গোটা বিশ্ব জানে, আরজি কর ইস্যু সবাই তো ভুলে যায়নি, এখনো দগদগে ঘায়ের মতো আমাদের রয়েছে। একটা মেয়ে, তার এত স্বপ্ন,
সে ডাক্তারি পড়তে গেল, পড়াশুনো করলো, নিজের কর্মক্ষেত্রেই তাকে মারা যেতে হলো। আমার একটা এখান থেকে প্রশ্ন, আমি নিজেও একজন মেয়ে, সত্যিই আমাদের নিরাপত্তা আছে তো? আমি এই প্রশ্নটা করতে বাধ্য হলাম, কারণ আমি জানি না, আমার কাছে অনেকগুলো ইস্যু রয়েছে, আজকে মনে পড়ছে এক একটা করে, মানে কখনো তো এগুলো বলার সুযোগ হয় না, বাট এই দুটো ইস্যু আমার জীবনে ভীষণ মানে খুব ছাপ ফেলেছে, মানে খুব প্রভাব ফেলেছে আমার উপর। কি বলতো, এটা তাদের বাড়ির লোকেদের সান্ত্বনা দেওয়ার ভাষাও কিন্তু থাকে না, যার হারায় তারই হারায়। কারণ যে জিনিস হারিয়ে ফেলেছেন তারা, আর সব থেকে খারাপ কি লাগে বলো তো, মানে যাদের বাবা চলে গেছে, এই আনন্দপুরের ঘটনাটাই আমি দেখেছি গিয়ে নিজে। আমি যখন মর্গে পৌঁছই তখন ছোট্ট একটা বাচ্চা, সে তার মাকে জিজ্ঞেস করছে, আমার ডিএনএ টেস্টটা কি, বাবা কোথায়? তার বাবা ওখানে, তার বাবার মানে মানে তাকে বাবাকে পাওয়া যাচ্ছিল না। এতগুলো পোড়াহাড় বেরিয়েছে, এতগুলো মানে মানুষের দেহাংশ পাওয়া গিয়েছে। আমি সেই টার্মগুলো এখানে ইউজ করতে পারবো না, যা যা পাওয়া গিয়েছে, কারণ সব টার্ম তো আমি ইউজ করতে পারি না। তার একদম বাচ্চা, তার বয়স কতই পাবে, 7-8 বছর হবে, তার মাকে জিজ্ঞেস করছে, মা ডিএনএ টেস্টটা কি, বাবা কোথায়, এখানে কেন আমরা বসে আছি, খুব বাজে গন্ধ বেরোচ্ছে। আমি শুধু ভাবছি যে সে যখন জানবে গোটা বিষয়টা, তার মনে কতটা প্রভাব ফেলবে। সে তার বাবাকে হারালো, কেউ তার ছেলেকে হারালো, কেউ তার স্বামীকে হারালো, এবং একজনের মৃত্যু মানে কিন্তু একজনেরই মৃত্যু নয়, একটা গোটা পরিবার ভেসে যাওয়া। সেই হয়তো আর্নিং মেম্বার, আর কোনো আর্নিং মেম্বার নেই। এই ঘটনাটাই হয়েছে, সেই আর্নিং মেম্বার, এবং এইটাই কিন্তু বহু পরিবারের সঙ্গে জড়িয়েছিল, যে একজনই আর্নিং মেম্বার, সেই চলে গেছে। এই কনটেক্সটেই আমার এই প্রশ্নটা ন্যাচারালি চলে আসছে। মুর্শিদাবাদে রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, ওটাও সবাই জানে, একজন মহিলা রিপোর্টারকে হেনস্থা হতে হলো। তো তোমরা যারা রিপোর্টার, তাদের কাছে যে তুমি যে বলছো যে আমরা সেফ, তো তোমাদের এখন চ্যালেঞ্জেস কোনটা মনে হয়? মব ফিয়ার, অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি, নাকি পাবলিক অ্যাঙ্গার? দুটোই রয়েছে, কারণ যে কোনো জায়গায় কভারেজের ক্ষেত্রে এখন সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের রাজ্যে যেটা চলছে সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। এবং গত কয়েকদিন আগের ঘটনায় তুমি যেটা বললে, বেলডাঙার ঘটনাটা, মানে আমরা খুব অবাক তো হয়েছি, ভয়ও পেয়েছি, কারণ দৃশ্যগুলো চোখের সামনে ভাসছে। একজন মহিলা রিপোর্টার, সে কাজ করতে গেছে, আমরা তো স্বাভাবিকভাবে মানুষের জন্য খবরটা তুলে ধরতে যাই, কিন্তু সেখানে তাকে চুলের মুঠি ধরে টেনে হিচড়ে তার উপর একটা এত বড় অত্যাচার করে, আমি জানি না তখন যারা প্রশাসনিক দায়িত্বে ছিলেন তারা কি করছিলেন, কারণ তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আমরা যে জায়গায় কাজটা করতে চাই তখন না, মানে আমাদের মনে এখন ভয়টা আগে ধরে, আমাদের ওপর একটা অ্যাটাকটা হবে না তো, আমরা সেফলি খবরটা করে বাইরে বেরিয়ে আসতে পারবো তো। পাবলিক অ্যাঙ্গারটা এখন অন্য জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। যাদের কন্ট্রোল করার কথা, তারা যদি চুপ করে বসে থাকে, তাহলে আমাদের সেফটিটা কোথায়? সেই জায়গা থেকে দেখতে গেলে পাবলিক অ্যাঙ্গারও যেমন রয়েছে, সেদিক দিয়ে তোমাকে প্রশাসনিক দিক দিয়ে দেখতে গেলে তোমাকে তাদেরকেও সামাল দিতে হবে। কারণ যখন দেখা যাচ্ছে একটা রিপোর্টারকে পাঁজা কোলা করে তুলে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করা হচ্ছে, তো তখন কি আমাদের একবারও দায়িত্ব নয় প্রশাসন হিসেবে বা পুলিশ হিসেবে তাকে গিয়ে উদ্ধার করা? কিন্তু সেটা আমরা পাইনি। সে মহিলা হোক বা পুরুষ, যে কোনো মহিলা হোক পুরুষ হোক, সে তো রিপোর্টার, আমরা তো কাজ করতেই গেছি, আমরা তো আর কিচ্ছু করতে জানি। মুর্শিদাবাদে যেটা চলছে সেটা এখন বাচ্চা থেকে বড় সবাই জানে, সবাই বুঝতে পারছে বেলডাঙার এত বড় একটা ইস্যু, এবং সেটা প্রমাণিতও হয়ে গেল যে সেটা কেন হয়েছে, কোন কারণে হয়েছে, প্রমাণিত হয়ে গেল। কিন্তু তারপরেও কে মার খেলো? যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যারা শুধু কাজটা করতে গিয়েছিল। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি আজকে নিরাপদ না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা থাকবে কোথা থেকে? 2026-এ বেঙ্গলের নিউজ কভারেজ, এটা কি বেশি টিআরপির সাথে থাকে নাকি সত্যির সাথে? সত্যি কথা বলতে গেলে টিআরপি তো একটা বিরাট বড় ফ্যাক্টর এখন, কিন্তু যারা নিরপেক্ষভাবে খবরটা করতে চায় তাদের জন্য সত্যিটা ভীষণভাবে ম্যাটার করে। আর এবং এটা আমি বলবো মানুষ হিসেবে ভ্যারি করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। কারণ এই প্রফেশনটা না, আমরা বলে থাকি আমাদের কথায়, পেশা নয়, আমাদের কাছে নেশা। কারণ যখনই আমরা বুমটা হাতে নিই তখন না টিআরপি,
চ্যানেল, কে কি বলবে, কে কিভাবে দেখবে, আমরা কিচ্ছু ভাবি না। আমরা শুধু তখন ফোকাসটা করি যে কি কাজটা করব, কতটা সত্যি, খবরের কতটা গভীরে গিয়ে আমরা খবরটা নিয়ে আসতে পারবো, মানুষের কাছে কোন সত্যিটা আমরা তুলে ধরতে পারবো। তো এটা আমরা বলে থাকি যে সাংবাদিকতাটা না আমাদের কাছে একদমই পেশা নয়, আমাদের কাছে নেশার মতো হয়ে যায়। বুমটা ধরা মাত্র, অন এয়ার হওয়া মাত্র, লাইভ শুরু হওয়া মাত্র মনে হয় যে না, এটা আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু ইট। কারণ তখন টিআরপি মাথায় থাকে না। মানে আমার জন্য, আমি তো ফিল্ড ওয়ার্ক করছি মোটামুটি বহু বছরই হয়ে গেল, আমার কাছে এটা খুব ম্যাটার করে। আমি যখন বুমটা হাতে নিই, আমি যখন লাইভে যাই, আমি লাইভ করি, তখন আমি শুধু ভাবি যে না, মানুষের কাছে খবরটা তুলে দিতে হবে, নো টিআরপি, সত্যিটা কি। সোশ্যাল মিডিয়ার যুগে 10 মিনিটে একটা রিউমার কিন্তু 10 সেকেন্ডে রাদার ভাইরাল হয়ে যায়, রাইট? তো তোমাদের জন্য এটা কতটা চাপ বা কতটা ডিফিকাল্ট এটাকে ভেরিফাই করাটা? ভেরি ডিফিকাল্ট, কারণ সোশ্যাল মিডিয়া এখন এত বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তুমি যেটা বললে 10 সেকেন্ডও, সত্যি 10 সেকেন্ডেরও কম সময় লাগে একটা জিনিস ভাইরাল হতে। এবং সব থেকে বড় কথা, মানুষ ভীষণ ইনফ্লুয়েন্সড হয় এখন সত্যিটা না জেনেই। আমি যদি ধরো আমি একটা পোস্ট করলাম, সেই পোস্টে হয়তো কিছু না কিছু রয়েছে যেটা মানুষকে চোখে টানবে, সেটা নিয়ে মানুষ এমন কিছু একটা বানিয়ে ফেলবে, এত কিছু কমেন্ট এসে যাবে, কমেন্টের বন্যা বয়ে যাবে, এবং তারপর সেটা মোটামুটি 5,000 6,000 শেয়ার হয়ে যাবে, এই তো এ করেছে। এবং তার সঙ্গে কি থাকে, তার সঙ্গে এক একজন মানুষের এক একটা মতামত। আমরা ভেরি রিসেন্ট, আমি জানি তুমিও জানো, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের যে কথা বা তার যে ঘটনা, তার যে ভিডিও করা, তার এই পুরো সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে। কিন্তু দিনের শেষে আমার একটা প্রশ্ন রয়েছে, সে যে ভিডিওটা করলো এবং যারা যারা সেটাকে ভাইরাল করলো, আমাদের মতো মানুষই ভাইরাল করেছে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, তারা কি একবারও ঘটনাটা জানতে গেছে যে ঠিক কী ঘটনা ঘটেছিল? না, তারা কিন্তু ভিডিওটা দেখে, ভিডিওটাকে বিচার করে, তারা সেই যে যার নামে দোষটা পড়লো, তাকে বিচার করে তাকে গ্রেপ্তার পর্যন্ত হতে হলো, কিন্তু তার ভার্সনটা কিন্তু কেউ শুনলো না দিনের শেষে। এবং এটাই ঘটনা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া, আমি বলবো যে সোশ্যাল মিডিয়া আমাদের কাছে, আমি যদি বলি ডিজিটাল ইন্ডিয়া আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ, আমি বলবো আশীর্বাদ নিশ্চয়ই, সেটা 40%, 60% এই অভিশাপের দিকে নিয়ে যাচ্ছে, কারণ সেটার কুপ্রভাব পড়ছে মানুষের ওপরে। সোশ্যাল মিডিয়ায় এখন এত কন্টেন্ট, যে কন্টেন্টের কোনো মানে মাত্রা নেই, ভেরিফাই করার জায়গা নেই। কোথা থেকে তুমি ভেরিফাই? এক্স্যাক্টলি তাই। তুমি একটা জিনিস পোস্ট করলে এবং সেটার মধ্যে যদি কোনো ভায়োলেন্স থাকে, সেই ভায়োলেন্স মানুষ ভালো মতো, মানে মানুষেরও চাহিদা বেড়ে যায় ভায়োলেন্সের। তুমি কোনো একটা ভায়োলেন্ট কিছু জিনিস তুমি পোস্ট করো, তুমি দেখবে মানুষের কমেন্ট, মানুষের শেয়ার, তোমার কি হারে ভাইরাল হবে সেই পোস্টটা। তখন কোনো মানুষ, একজন সিঙ্গেল ম্যান বা ওম্যান তোমাকে জিজ্ঞেস পর্যন্ত করবে না ঘটনাটা কি ঘটেছিল, তারা নিজেদের মতন করে তাদের মতামতটা পোষণ করবে সেখানে কমেন্টে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি দেখতে যাই, সোশ্যাল মিডিয়া আমাদের জন্য, আমি বলি না, মানে মাঝে মধ্যে এই আগামী দিনে তো ডিজিটাল ইন্ডিয়াই হবে, মোবাইলে সব কিছু হয়ে যাচ্ছে, এআই এসে গিয়েছে, টেকনোলজি এখন প্রচণ্ড উন্নত, কিন্তু সেই জায়গায় মানুষকে বুঝতে হবে দিনের শেষে যে সোশ্যাল মিডিয়াটা আমি কীভাবে ইউজ করব, পজিটিভভাবে ইউজ করব নাকি নেগেটিভভাবে ইউজ করব। কিছু মানুষ উপার্জনের আশায় এইভাবেই কিন্তু নেগেটিভিটিটা ছড়াচ্ছে, এবং যে কারণে আজকে বহু মানুষকে হেনস্থার শিকার হতে হয়। এটা আমার নিজের চোখে দেখা। আজকে আমি এই রিসেন্ট ঘটনাটা এই কারণে বললাম, কারণ বহু মানুষ বহুজনের মতামত দিচ্ছে, ভাইরাল হওয়ার জন্য তারা বিভিন্ন রকমের মত পোষণ করছে, কিন্তু দিনের শেষে কেউ কি জানতে গিয়েছে যে আদতে যার নামে দোষটা পড়লো সে আদৌ দোষ করেছে কিনা, নাকি যে ভিডিওটা করছে তার কোনো দোষ লুকিয়েছিল কিনা। কিন্তু আমরা নিজেদের মতো করে মত পোষণ করে দিই, আর কিচ্ছু না। মানে সোশ্যাল মিডিয়াটাকে না নিজেদের মতন করে হ্যান্ডেল করতে হবে। সোশ্যাল মিডিয়া তোমায় কন্ট্রোল করবে না, তোমাকে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে হবে। আইপ্যাকের অফিসে রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, তুমি সেখানে ছিলে, যেখানে মমতা ব্যানার্জি ফাইলস, ল্যাপটপ নিয়ে বেরিয়ে এলেন, সিচুয়েশনটা কি হয়েছিল? সিচুয়েশনটা খুব অদ্ভুত হয়েছিল আমার সঙ্গে। মানে আমার এতদিনের ফিল্ড জার্নালিজমের সব থেকে মনে হয় একটুখানি আমি নিজেকে আর কি একটু সামলাতে আমার টাইম লেগেছে। মানে কভার করছি, হঠাৎ করে শুনলাম যে আইপ্যাকের অফিসের যিনি ডিরেক্টর, তার বাড়িতে ইডি চলে গেছে, সেখানে তদন্ত চলছে, তারা বহুক্ষণ রয়েছে, প্রায় সকাল থেকে একদম ভোর থেকে তল্লাশি চলছে।
আমরা কভার করছি, মানে নর্মালি আমি কভার করছি, মানে আমি সিচুয়েশানটা আমি মানে বলতে গিয়ে আমার অবাক লাগে, মানে আমার গায়ে এখন মানে গুজবাম্পস দিচ্ছে আমার। আমি কভার করছি জাস্ট আমি 10 সেকেন্ডের জন্য আমি জাস্ট ওই মানে ব্যাকে ঘুরেছি, মানে ব্যাকে ঘুরে আমি রিপোর্টিংটা করছি যে এই হয়েছে, এই এখানে ঘটনা ঘটছে। একটা কনভয় জাস্ট ঢুকলো, আমি জাস্ট ব্যাক করলাম, তাকালাম, আমি দেখি সিএম। স্বাভাবিকভাবে একজন রিপোর্টারের কাছে মানে এটা আমি তুমিও মানে ভালো বুঝবে যে হঠাৎ করে যদি মুখ্যমন্ত্রী এসে যায় চোখের সামনে, তুমি দেখতে পাও কোনো খবর নেই, আমরা কি জানি, আমরা জানি মুখ্যমন্ত্রী আসবে মানে একজন রাজ্যের সিএম আসবে, তার সাথে বিশাল বড় একটা কনভয় থাকবে, সাইরেন বাজবে, একটা ডেপ্লয় হবে, প্রচুর পরিমাণে পুলিশ থাকবে। এত নর্মাল সিচুয়েশন, এতটাই নর্মাল সিচুয়েশন, সেদিন সকালবেলা কেউ জানতেই পারলো না যে মুখ্যমন্ত্রী সেখানে আসবে। মানে মিডিয়ার কাছে কোনো খবরই ছিল না, কোনো খবর ছিল না। এবং উনি আসলেন, আমি প্রশ্ন করলাম, সিঙ্গেল বুমাই প্রশ্ন করার চেষ্টা করলাম যে আপনি কি বলবেন ম্যাডাম, আপনি কেন এলেন এখানে? কারণ আমরা যদি একটু গত কয়েকদিন আগের ঘটনাতেও আমি যাই, বহু কিছু ঘটনা তো এই রাজ্যে ঘটেছে, বহু স্ক্যাম রয়েছে, অনেকেই তারা অ্যারেস্ট হয়েছেন, আমরা কিন্তু সে সময় সিএমকে পাইনি। খুব নাটকীয়ভাবে সিএম গেলেন ঠিকই, আমি সিএমকে প্রশ্ন করলাম, বাট স্বাভাবিকভাবে উনি আমাদের কোনো উত্তর দেননি। সিচুয়েশনটা খুব অদ্ভুতই, মানে তারপর উনি গেলেন, ভেতরে ঢুকলেন, ফাইলপত্র নিয়ে বেরিয়ে এলেন, মোবাইলস, ল্যাপটপ এনে উনি সাংবাদিকদের সামনে বক্তব্য রাখলেন যে এটা পুরোটাই নাকি এটা চক্রান্ত। বিভিন্ন যা বক্তব্য উনি রেখেছেন সেটা আশা করি সবাই এতদিনে জেনে গেছে, জানেন প্রত্যেকে। এবং সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে একটু অবাকই লেগেছে, মানে সেদিন মুখ্যমন্ত্রীর চাহনি বলুন বা মুখ্যমন্ত্রীর আশাটা বলুন, সবটাই আমার একটু অদ্ভুত লেগেছে। এবং ওই মুহূর্তে ওই পুরো ঘটনাটাকে কভার করা, সেটাও একটা বিরাট চ্যালেঞ্জ আমার জন্য ছিল, আমি এটা বলতে পারি। এই জিনিসটা কভার করা এবং মুখ্যমন্ত্রীকে বেসিক্যালি প্রশ্ন করা, এই জিনিসটা আমার কাছে বিরাট বড় পাওয়া। মানে আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পেরেছি ওনার সামনে দাঁড়িয়ে, আমার নিজের জন্য বলো বা আমার নিজেরও মনে হয়েছে উনি প্রশ্নটা ওনাকে করা উচিত। এই কভারেজটা করে আমি ভীষণ স্যাটিসফাইড। পলিটিক্যাল রিপোর্টিংয়ে নিউট্রালিটি বজায় রাখা কি এখন প্র্যাকটিক্যালি পসিবল? দেখো এই মুহূর্তে তো নয়ই, কারণ সিচুয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা চলছে, এবং আমি যদি গত কয়েক বছরেরও আমি যদি একটু দেখি ঘেটে, তাহলে এখন পলিটিক্যালভাবে যদি পলিটিক্যাল রিপোর্টার যারা, তাদেরকে নিউট্রালি কাজ করাটা খুব চাপের ব্যাপার। ক্ষমতার চাপ বলতেই পারো, নিজস্ব একটা ভয় থাকে। কারণ যে কোনো পলিটিক্যাল ইস্যু আমরা যখন কভার করি, আমাদের ভীষণ ভেবে কভার করতে হয়, খুব ভেবে কভার করতে হয়। এবং সেটা অনেক সময় কি হয়, যদি তুমি একটু 19 থেকে 20 বলো বা হয়ে যায়, সেটা তোমার জীবনে কোনো প্রভাব পড়বে না সেটা তুমি জানো না, কোনো সিউরিটি নেই। তো আমাদের না পলিটিক্যাল যে কোনো, মানে আমি এটা দেখেছি, শুধুমাত্র ক্ষমতার চাপ আমি বলবো না, আমার মনে হয় যে পলিটিক্যাল যে কোনো ইস্যু প্রত্যেকের একটু অবগত থাকা দরকার। পলিটিক্যাল ইনসিডেন্ট কভার করা, কোনো পলিটিক্যাল যারা লিডার রয়েছেন তাদের এই যে ডেজিগনেশন বলো, কে কাউন্সিলর, কে বিধায়ক, কে সাংসদ, কে লোকসভার সদস্য, সেগুলো জানাটা আমার মনে হয় খুব জরুরি। এবং ওখান থেকে একটা বিষয় উঠে আসে, পলিটিক্যাল ইনসিডেন্ট বা পলিটিক্যাল লিডারদের যখন প্রশ্ন আমরা করবো, সেই প্রশ্নেরও কিছু পয়েন্ট থাকা জরুরি। আমরা কিন্তু যে কোনো প্রশ্ন পলিটিক্যাল লিডারদেরকে করতে পারি না। রুলস রেগুলেশনের মধ্যেও পড়ে। এবং তোমার ব্যক্তিগত জীবনে তুমি যে সাংবাদিক, তোমার তো শুধু পরিচয় নয় যে তুমি চ্যানেলের সাংবাদিক, তুমি একজন সাংবাদিক। আমরা প্রথমে বলি কি, আমরা এই চ্যানেলের সাংবাদিক না, আমি একজন সাংবাদিক। তারপরে প্রশ্নটা আসে তুমি কোন চ্যানেলে কাজ করো। এবং সেই জায়গায় দেখতে গেলে কিছু মানুষের, তুমি যেটা বললে যে ক্ষমতার একটা প্রেশার তো থাকেই, ক্ষমতার চাপ তো থাকেই, তার সঙ্গে এই নিজস্ব কিছু ব্যক্তিগত বিষয়গুলোকেও বজায় রাখা আমার মনে হয় খুব জরুরি আজকের দিনে। থ্রেট পেয়েও কাজ চালিয়ে গেছো তুমি। হ্যাঁ, ঠিক, মানে আমি ঠিকই বলেছো। আরজি কর ইস্যুতে আমার যখন আমি প্রথম কভারেজ করি, সেই রাতটা আমি একাই ছিলাম, মানে 14 আগস্ট। আমরা মনে হয় তোমার মনে আছে, যেদিন ভ্যান্ডালিজম হয়েছিল আরজি করে, প্রচুর কয়েক হাজার মানুষ ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে। তো আমার তখনও মানে আমি মৃত্যুকে খুব চোখের সামনে থেকে দেখেছি সেদিন। ওই দিনে আমি একা ছিলাম, আমার কাছে এখনও ক্লিপিংসগুলো রয়েছে, আশা করি অনেকেই দেখেছে সেই ক্লিপিংসগুলো। আমি একাও সেই রাতটা কভার করেছি, মানে ওখানে অনেক সাংবাদিকরাই ছিলেন, তবে আমি চেষ্টা করেছি ফ্রন্ট ফুটে থেকে কাজটা করার। আসলে
সেই সময় অনেকে ছিলেন না, রাত হয়ে গেছিলো স্বাভাবিকভাবে, প্রত্যেকেই শিফট শেষ হয়ে যায় বা চলে গেছেন। সেদিন আমার শিফট রাত অবধিই ছিল, এবং যখন আমি কভার করি এবং যখন ভ্যান্ডালিজমটা শুরু হয়, রেল লাইনের বড় বড় পাথর আমার মুখের সামনে এসে বেরিয়ে গেছে। রেল লাইনের পাথর মারধর করা হয়েছে, আমাদের ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে, আমাকে ধাক্কা মারা হয়েছে, মানে গাছের বড় বড় টব ছুঁড়ে মারা হয়েছে, বলা হয়েছে মেরে ফেলে দেবো। ইভেন মানে আমি জানি না, মানে আমাকে রেপ করার মতো আমার কাছে হুমকি এসছে। মানে এটা অন কলে এসছে? অন কলে না, সেদিন সামনাসামনি এসছে, যে মহিলা হয়ে। হাউ ডিড ইউ হ্যান্ডেল দ্যাট? মানে হ্যান্ডেল তো মানে করেছিলাম আমি, এখন মানে আমি ক্যামেরাম্যান তো ছিলাম, ক্যামেরা পার্সনকেও মানে মারার চেষ্টা করা হয়েছে, মানে ক্যামেরাটাকে ভেঙে ফেলে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তার উপরে ইট মারার চেষ্টা করা হয়েছে, ইট পাথর এবং রেল লাইনের বড় বড় পাথর সেগুলো আমাদের দিকে ছোড়া হয়েছে। মানে কোনো ক্রমে আমরা নিজেদেরকে বাঁচিয়েছি, কিন্তু তার মধ্যে বহু পুলিশ তারা আক্রান্ত হয়েছিলেন, তাদের চোখ ফেটে গেছিলো, কারণ নাক ফেটে গেছিলো। মানে সিচুয়েশনটা এতটাই খারাপ ছিল আমার কাছে, এখনও সেই ক্লিপিংস হচ্ছে, আমি সেই ক্লিপিংসটা দেখলে আমার এখনও ভয় লাগে যে আমি কী পরিস্থিতির মধ্যে সেদিন নিজেকে বাঁচিয়ে নিয়ে এসেছি। আমি যে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি সেটা ভগবানের অশেষ কৃপা আর আমার বড়রা যারা রয়েছেন, গুরুজনরা রয়েছেন, তাদের আশীর্বাদ ছাড়া পসিবল ছিল না। কারণ শুধু আরজিকর ইস্যু বলবো না, আমি যেখানে যেখানে কভার করতে গেছি খুব সেন্সিটিভ ইস্যু, খুব সেন্সিটিভ জায়গায়, গত কয়েক মাস আগে মুর্শিদাবাদের ধুলিয়ান সুতি, সেখানেও একটা ভ্যান্ডালিজম হয়েছিল। বেলডাঙ্গার ঘটনার আগে বলছি আমি, ধুলিয়ান সুতিতে বহু মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে ধর্ম নিয়েও একটা বিরাট বড় একটা ইস্যু রয়েছে। আমি সেই ইস্যুতে যাব না, কিন্তু তখনও আমি প্রচুর থ্রেট পেয়েছি, বাড়িতে গিয়ে মেরে আসবো, মেরে ফেলে দেবো, একেবারে গুলি করে উড়িয়ে দেবো, মানে এরকম বহু থ্রেট, এবং সামনাসামনি মারধর করা, ঘিরে ধরা, এগুলো তো রয়েইছে, এগুলো আমি প্রচুর ফেস করেছি। মানে সেই জায়গায় দেখতে গেলে ভয়টাকে জয় করার চেষ্টা বলো, বা কিংবা কাজের প্রতি ভালোবাসা বলো, ডেডিকেশন বলো, সেটা থেকে চেষ্টা করেছি। কিন্তু আমি কোনোদিনও ভুলবো না আমি আরজিকরের রাত, আমি 14ই আগস্ট দিনটাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। কারণ আমি যেটা দেখেছি বা আমার চোখের সামনে যেটা হয়েছে, এত মারধর করার চেষ্টা, এত এত ইট, এত পাথর, মানে এত রক্ত, মানে আমি বলে বোঝাতে পারবো না, খুব প্যাথেটিক। আমার জীবনে সব থেকে যদি ভয়ঙ্কর কোনো রাত থেকে থাকে এখনও পর্যন্ত জীবনে, সেটা 14ই আগস্ট। আর এরকম ইস্যু তো অনেক রয়েছে, যে আমি থ্রেট পেয়েছি, থ্রেট নিয়ে কাজ করতে হয়েছে। আমি জানি যে সেই জায়গায় গেলে আমি মার খেতে পারি, আমাকেও হয়তো কোনো একটাভাবে আটকে রাখা হবে, সেখানে বোমাবাজি চলছে, গুলি চলছে, কিন্তু সেখানেও কাজটা করতে হয়েছে, ফর প্রফেশন, ফর প্যাশন, কাজের প্রতি ভালোবাসা বলো, নিষ্ঠা বলো, সেই জায়গা থেকে চেষ্টা করে গেছি। কিন্তু ভয়টা মনের মধ্যে কোথাও ছিল, এবং ইভেন এখনও আতঙ্ক লাগে কাজ করতে গেলে বিভিন্ন জায়গায়, কিন্তু আমি চেষ্টা করি যে কোনোভাবে নিজের ভয়টাকে জয় করে কোনো একটাভাবে কাজটা তুলে ধরার, বা সত্যিটাকে তুলে ধরার নিষ্ঠার সঙ্গে। কারণ আমি এটুকু দিনের শেষে জানি যে আমি যদি নিজে ভালো থাকি, নিজে যদি আমি সৎ থাকি, আমি জানি ভগবান আমাকে বাঁচিয়ে দেবে। আমি ভগবানে বিশ্বাস করি, আমি নিজের কাছে সৎ থেকে কাজ করেছি, এবং আমি আজকে এইটা অন ক্যামেরা বলতে পারি যে আমি যত বছর কাজ করছি আমি খুব স্বল্প জানি, মানে আমি এখনও হয়তো সাংবাদিকতার শটুকুও জানি না, আমি কিছুই জানি না। কিন্তু আমার বাবা মা, আমার বাড়ির আত্মীয় যারা রয়েছে, আমার গুরুজন যারা রয়েছে, তারা আমাকে একটা জিনিস শিখিয়েছেন যে সততার সঙ্গে কাজ করো, সৎ থাকলে জীবনে তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি কোনোদিন কাউকে হিংসা করিনি, আমি নিজের কাজটুকু করে বেরিয়ে গেছি। কিন্তু হ্যাঁ, সৎ থেকে করেছি, এখনও পর্যন্ত সেই চেষ্টাটুকু করি যে না, আমি সৎ থেকে কাজটা করব, সততার সঙ্গে কাজটা করব, কোনো মিথ্যে সেখানে যেন স্থান না পায়, কোনোদিনও কোনো অহংকার যেন কোনো সেখানে স্থান না পায়। তো সেখান দিয়ে দেখতে গেলে ওই জোরটা হয়তো মনের মধ্যে কখনো ভগবান দিয়ে দেন, যে না, তুমি যখন সৎ রয়েছো তুমি এগিয়ে যেতে পারবে, কিছু হবে না। হ্যাটস অফ টু ইউ। এই সাহস, দেখো, সৎ থাকা ইজ আ পার্ট, কিন্তু সৎ থাকার সাথে সাথে সেফটি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অবভিয়াসলি যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই জানেন যে একটা কভারেজের সময় রিপোর্টারের সঙ্গে একমাত্র তার সঙ্গী ক্যামেরা পার্সন। আমরা তো জেনে এসছি এই প্রফেশনে, আমরা জেনেই এসছি আমাদের এই চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হবে। আমরা যখন কাজে নেমেছি তখন আমরা এইভাবেই নেমেছি যে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হবে। আমাদের যেমন একটা সুন্দর একটা গল্পকে বা একটা সুন্দর কভারেজ আমরা যাব, যেটা হয়তো ভীষণ সুন্দর হইচই হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, সেই কভারেজ আমরা করব। আমরা যেখানে বোমা পড়ছে সেই বোমার সামনে দাঁড়িয়েও আমাদের কভারেজটা করতে হবে। একটা ছোট র্যাপিড ফায়ার রয়েছে, ছোট না বেশ বড়ই রয়েছে, বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। ব্রেকিং নিউজ না এক্সক্লুসিভ স্টোরি?
এক্সক্লুসিভ স্টোরি। সাংবাদিকতা ক্ষমতা না চাপ? চাপ। আজকের খবর তথ্য না এন্টারটেনমেন্ট? তথ্য। আজকের অ্যাঙ্কার সাংবাদিক না পারফর্মার? সাংবাদিক। সাংবাদিকতার ভবিষ্যৎ ভয়ের না রোমাঞ্চকর? রোমাঞ্চকর, অবভিয়াসলি। স্টুডিও অ্যাঙ্কার না ফিল্ড রিপোর্টিং? অবভিয়াসলি ফিল্ড রিপোর্টিং। টিআরপি না সত্যি? সত্যি, আমার কাছে অন্তত সত্যি। ট্রোলস ইগনোর নাকি রিপ্লাই করা? অ্যাকচুয়ালি ইগনোর। বিগেস্ট ফিয়ার রং ইনফরমেশন না পাবলিক ব্যাকল্যাশ? রং ইনফরমেশন। প্রশংসা ভালো লাগে না সমালোচনা বেশি প্রভাব ফেলে? ভীষণ মানে খুব চাপের প্রশ্ন, বাট সেকেন্ড ওয়ান। সমালোচনা ভীষণ প্রভাব ফেলে। একটু আগেই তুমি যে ঘটনাগুলো আরজিগরের ঘটনা বলছিলে, তোমার চোখ দুটো দেখছিলাম, তোমার গলা কেঁপে যাচ্ছিল, কারণ তুমি ভিজুয়ালাইজ করছিলে সেই সময়টা, যে সময়টা তোমার উপর পাথর ছোড়া হচ্ছিল বা যে থ্রেটগুলো তুমি পাচ্ছিলে। কিন্তু আমার কথা হচ্ছে, একজন সাংবাদিকের কিন্তু ভেতরটাও ততটা স্ট্রং হওয়া দরকার, বাইরেটা যতটা। কারণ আমি এত মানে চোখের সামনে এত বাজে রকমের ইনসিডেন্ট দেখেছি, মানে তার হয়তো মুখ চোখ কিছু নেই। আমি আনন্দপুরের ঘটনাটাই বলছি। আমি ভাবতে পারবো, মানে কখনো আমি ছোটোবেলায় এতদিন বড় হয়েছি, আমি কখনো ভাবতে পেরেছি যে মানুষের দেহাংশ, মানুষের শুধু পোড়া হাড়টুকু পাবো? আমি দেখবো ওটা চোখের সামনে যে তারা প্লাস্টিকে ভরে ভরে ফরেন্সিকের জন্য নিয়ে যাচ্ছে। টেলিভিশনে দেখার সময় ওটাকে মিউট করে দেওয়া হয় বা ব্লার করে দেওয়া হয়, কিন্তু তুমি চোখের সামনে তো দেখতে পাচ্ছ। তখন তোমার ভেতরে তুমি যদি শক্তিটা না রাখতে পারো বা ভয়টাকে যদি জয় না করতে পারো, সেটাকে ইমোশনটাকে যদি কন্ট্রোল না করতে পারো, তাহলে তুমি কখনো একটা রিপোর্টিং করতে পারবে না। আর ফ্রেমের চেঞ্জ কিন্তু মানুষের ওপিনিয়ন চেঞ্জ করে। একদম একদম। কোন ফ্রেমটা কিভাবে তুমি ধরছো, কি ছবি তুমি মানুষকে দেখাবে। ফিল্ড রিপোর্টিং এর সঙ্গে সঙ্গে তোমার গলার থেকে, তোমার বলার থেকেও আসল সত্যি কিন্তু ছবি ছাড়া একটা টেলিভিশন চ্যানেল অসম্পূর্ণ। ক্যামেরার ভয় না ভিড়ের ভয়? ক্যামেরার ভয় একটু তো রয়েছেই। নাইট শিফট না ভোরের লাইফ? ভোরের লাইফ, অবভিয়াসলি। আই লাভ। এসি স্টুডিও না রোদে দাঁড়িয়ে রিপোর্ট? রোদে দাঁড়িয়ে রিপোর্টিং, জলে দাঁড়িয়ে রিপোর্টিং, ঝড় তুফান সব কিছুকে নিয়ে রিপোর্টিং। এক্সক্লুসিভ নিউজ না ভাইরাল ক্লিপ? এক্সক্লুসিভ নিউজ। ডায়েরি না নোটস অ্যাপ? ডায়েরি, মাই ফেভারিট। মানে আমার এখনো ডায়েরি রয়েছে, আমি ডায়েরি এখনো লিখি। কফি না অ্যাড্রেনালিন? দুটোর মধ্যে একটাও নয়। টিআরপি প্রেশার না ডেডলাইন প্রেশার? ডেডলাইন প্রেশার। আমি টিআরপি নিয়ে খুব একটা প্রেশার নিই না। এডিটরের ফোন না মাঠে বিশৃঙ্খলা? মাঠে বা রাদার ফিল্ডে? ফিল্ডে বিশৃঙ্খলাটা মেনটেন করা যায়, এডিটরের ফোনটা মেনটেন করা যায় না, ভীষণ ভয় লাগে। এডিটর দেখছে। দর্শকের ভালোবাসা না সহকর্মীর সম্মান? দর্শকদের ভালোবাসা, অলওয়েজ। এক্স মানে যেটা আগে টুইটার ছিল, না ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম। ডিবেট শো দরকারি না অতিরিক্ত চেঁচামেচি? এই মুহূর্তে দাঁড়িয়ে অতিরিক্ত চেঁচামেচি, কিন্তু অ্যাকচুয়াল উত্তরটা দরকারি হওয়া উচিত। রাইট। সবচেয়ে বড় ভয় ভুল ইনফরমেশন না ভুল হেডলাইন? ভুল ইনফরমেশন। ফোন ব্যাটারি শেষ হয়ে যাওয়া না মাইক না কাজ করা? মাইক না কাজ করা অনেকবার ঘটেছে। ফোন না কাজ করলে আমি সেটাকে মেনটেন করে নিতে পারবো। যদি মাইক না কাজ করে, আমার যদি অডিওটা হট করে বিপ হয়ে যায়, প্রচণ্ড টেনশন হয় আমার তখন। সেই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাটারি অবভিয়াসলি চেঞ্জ করা যায়, বাট লাইভ রিপোর্টিংয়ের সময় এইরকম ধরনের ঘটনা ঘটলে খুব এম্বারেসড। তাও যদি ক্যামেরা অফ হয়ে যায়, তোমার কাছে একটা সাবস্টিটিউট মোবাইল থাকলে, রাইট। আমি তো সেটা অনেক সময় করেছি, মানে আমার এটা অভিজ্ঞতা রয়েছে। শান্ত কণ্ঠ না আক্রমণাত্মক টোন? আক্রমণাত্মক টোন বরাবর, এটা আমার রয়েছে। সাংবাদিকতার জন্য বদলে যাওয়ার একটা অভ্যাস? ঘুমটা অনেক কমে গেছে। ছাড়তে চাও এমন একটা অভ্যাস? ছাড়তে চাই কোনো একটা অভ্যাস? না, এরকম কোনো অভ্যাস আমার নেই। মানে আমার তো চা কফির অভ্যাস একেবারে ছোটো থেকে ছিলই না। আর ঘুমটা একটু কমে গেছে, এটা একটু খারাপ লাগে আর কি। ভোরের লাইফ থাকে তো সবসময়। এক কথায় এলিনা ভট্টাচার্য। ড্যাশিং পুশিং। তরুণী সাংবাদিকদের জন্য এক লাইনের একটা উপদেশ? তো যারা আমার ছোটো বোনেরা রয়েছো বা ভাইরা রয়েছো, যারা বলবো যে আমার সতীর্থ যারা রয়েছো, আমার বয়সী যারা রয়েছে, যারা জার্নালিজমকে ভালোবাসো বা জার্নালিজমে আসতে চাও, তাদের জন্য আমার একটাই
উপদেশ বলবো না, আমি সাজেশন বলবো, জার্নালিজমকে ভালোবেসে আসো, টাকা উপার্জনের জন্য এসো না কেউ। কারণ জার্নালিজম যদি টাকা উপার্জনের নেশায় আসো, কোনোদিনও সেখানে কিন্তু সেই ইচ্ছাটা পূর্ণ হবে না। জার্নালিজম সবসময় নেশার মতো কাজ করে। আমরা যেরকম, আমরা অনেক সময় তো অনেকেই তো বিভিন্ন ধূম্রপান করে, ধূমপানটাও যেমন একটা নেশা, সাংবাদিকতাটাও ঠিক তেমনই নেশা। টাকা উপার্জনের নেশা যদি কেউ সাংবাদিকতা করতে চায়, সেটার মতো ভুল বা অন্যায় আর কিছু নেই। সাংবাদিকতা এমনই একটা পেশা যেখানে মানুষ সব কিছু ত্যাগ করে চলে আসে শুধুমাত্র পিছু টানের জন্য। আমি বহুবার চেষ্টা করেছি আমার নিজের জীবন দিয়ে, কারণ অনেক কিছু দেখেছি তো, দেখার পরে বাড়ির লোকেরা হয়তো বলেছে যে চলে আয়, আর ফিরে আয়, আর করতে হবে না। আমি আর পারিনি ফিরতে। আমার কাছে কিন্তু অপশান এসছে বহু, কিন্তু আমি ফিরতে পারিনি, রাদার ফিরতে চাইনি, কারণ পেশাটাকে খুব ভালোবাসি। যারা আসতে চাইছো তারা প্লিজ ভালোবেসে আসো, কাজটাকে ভালোবেসে করো, অনেক এগোতে পারবে। যদি টাকা উপার্জন নাও হয়, মানুষের যে ভালোবাসাটা পাবে সেটা দিয়ে বহু কিছু কভার হয়ে যাবে। মিডিয়া নিয়ে এমন একটা সত্যি যেটা খোলাখুলি কেউ বলে না। বহু মিডিয়া এখন মানে কেনা হয়ে যাচ্ছে, নিজেদের জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছে। নিরপেক্ষতাটা বজায় রাখাটা আমার মনে হয় জরুরি। অনেক ধন্যবাদ এলিনা। মানে আশা করি দর্শকদের কাছে নিউজের হেডলাইনের সাথে সাথে হেডলাইনের পেছনের মানুষটার জার্নিটা আমি তুলে ধরতে পারলাম। আর তোমরা আছো বলে আমরা সাধারণ মানুষেরা আমরা সবাই দেখতে পাই কি চলছে আমাদের বাংলায় বা কি আমাদের ভারতবর্ষে। তো অবভিয়াসলি থ্যাংক ইউ ফর কামিং। আমি ভীষণ কৃতজ্ঞ। আমি আরও একবার কৃতজ্ঞতা জানাই কেআইপিএল স্টুডিওকে, কারণ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এবং এত রিলেভেন্ট প্রশ্ন আমি তোমাকে না হ্যাটস অফ করে পারছি না। এত রিলেভেন্ট প্রশ্ন তুমি করেছো, এবং যেগুলো আজকালকার দিনে মানুষ করতে চায় না বা কিছু চাপের হয়তো কারণে করতে পারে না, আর সেগুলোর উত্তর দিতে পেরে আজকে আমারও একটা হালকা লাগছে, জানো তো। আমরাও ভীষণ কৃতজ্ঞ যে তুমি তোমার ওপিনিয়নটা এত সুন্দর করে আমাদের প্রত্যেকের সামনে তুলে ধরো। থ্যাংক ইউ সো মাচ। আমি ব্লেসড, এবং আগামী দিনে চাইবো কেআইপিএল অনেক বড় হোক, আরও প্রচুর সত্যি আরও মানুষের পেছনের যে মানুষটা, ব্যাকগ্রাউন্ডটা তাদের কি, তারা কেন এই কাজ করে, তাদের কাজের পেছনে কী কারণ, সেটাও জানাটা মানুষের মনে হয় জরুরি। মানুষের বাইরেটা থেকে সব কিছুতে বিচার করা হয় না। তো স্বাভাবিকভাবেই আমি বলবো আমার কেআইপিএলের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল, প্রত্যেকের জন্য আমার অনেক ভালোবাসা, আর প্রত্যেকের জন্য অনেক অভিনন্দন। আই এম ব্লেসড। Overwhelmed. Thank you.